titi edisi nenga jongjo tono osa mutai ni kha kaham ta jiwa ya faru kha khayo chini osa ni hamari jengman mang tongtong শিশুবৃত্তির ঘটনা প্রতিদিনই খবরের কাগজ সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। তার মানে অর্থাৎ মানুষের কাছে টাকা নেই, মানুষের কাছে অর্থ নেই, কাজ নেই, খাদ্য নেই, বাধ্য হচ্ছে যে দুধ খাওয়াতে পারছে না, মার বুকের ব্রেস্ট ফিডিংও হচ্ছে না, দুধ কিনতে পারছে না, শিশু বিক্রির মতো ঘটনাগুলো ঘটছে। এটা প্রচন্ড হৃদয় বেদনাদায়ক। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের শুরুতে আমরা আপনাদের মাধ্যমে আপনাদেরকেও এবং রাজ্যবাসীকেও যে আমাদের যে শারদোৎসব যা শুরু হয়ে গেছে মহালয়ার দিন থেকে, এই উৎসব উপলক্ষে আমরা প্রদেশ কংগ্রেস সকল অংশের রাজ্যবাসীকে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি। দুর্গা মার কাছে আমরা প্রার্থনা করছি আমাদের রাজ্যে শান্তি, সম্প্রীতি, সুস্থিতি যাতে রক্ষা করা, মজবুত করা ও বাড়ানোর আশীর্বাদ করে সকলকে। আমরা আজ যে বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসী এর সাথে বিষয়টা যেহেতু দেশের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ফলে এখান থেকে আমরা কেন্দ্রীয় সরকার, বিশেষত বিজেপি দল এবং আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে আমরা কিছু বিষয়, গুরুত্বপূর্ণ অল্প কয়েকটি বিষয় আমরা তুলে ধরব। আমরা আশা করব যে আমাদের উত্থাপিত বিষয়গুলি রাজ্য বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এবং সরকার এগুলি শুধু নিজেদের গোচরে নেবেন না, এ সম্পর্কে প্রধানমন্ত্রী মোদিজিকে অবহিত করা সহ দেশবাসীর পাশাপাশি রাজ্যবাসীর মনেও যে প্রশ্ন, আশঙ্কা, এগুলি দূর করার ক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমাদের বিশ্বাস। এই বিশ্বাস নিয়ে আমি শুরুতে যে বিষয়টা বলবো, যেটা ঘটনা, কথা না বাড়িয়ে, যে মোদিজি এই 11 বছরের শাসন, বেশি হয়েছে, 11 বছর বেশি হয়েছে, এই শাসনকালে যত সব প্রকল্প আপনার বলা যায় শ্রুতি মধুর এবং একেবারে মানে নানা রকম মূরকে যে আকৃষ্ট করার মতো, বিভিন্ন অংশের মানুষকে আকৃষ্ট করার মতো নানা মূরকে ঘেরা যা প্রকল্পগুলি ঘোষণা করেছে, আমরা যদি একটু তলিয়ে দেখি এবং এই সময়ের মধ্যে যেগুলি প্রমাণিত হয়েছে, যে সব কয়টার পেছনেই একটা দূর
রাজনৈতিক অভিসন্ধি এর পেছনে কাজ করছে এবং এই প্রকল্পগুলির পেছনে মুখ্যত যারা লাভবান হয়েছে তারা হয়েছে আমাদের দেশের বড়জোর 1% মানুষ। তাদের মধ্যে কর্পোরেট জগতের যারা কিং, তার সাথে বিজেপি দলের একটা বড় অংশের মন্ত্রী, এমপি, বিধায়ক এবং নেতা নেত্রী এরা লাভবান হয়েছে। আর লাভবান হয়েছে, আমি দু একটি শুধু আজকে তুলে ধরব। লাভবান হয়েছে ওনাদের ছত্র ছায়ায় থাকা এক শ্রেণীর জালিয়াত, তারা লাভবান হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জানি আজকে গোটা দেশ মত্ত হয়ে উঠেছে। মোদিজি গত 15ই আগস্ট স্বাধীনতা দিবসে লাল কেল্লা থেকে অন্য অনেক কথা, আমি এগুলি বলে আপনাদের সময় নষ্ট করব না, শারদোৎসবের সময় আপনারা সকলেই ব্যস্ত। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে দেওয়ালি গিফট আসছে, ডাবল ধামাকা হবে। আমাদের দেশবাসী কাছে একটা বিরাট উপহার আসছে দেওয়ালি গিফট। তো দেওয়ালি গিফটের আগে, দেওয়ালি আসার আগে সম্প্রতি মোদি ওনার জিএসটি কাউন্সিলকে দিয়ে উনি জিএসটির যে কর যা লাগু হয়েছিল 2017 সালে মোদিজি লাগু করেছিলেন। এটা পণ্ডিত জওহরলাল নেহেরু, শ্রীমতী গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং বা রাহুল গান্ধী নয়, মোদিজি লাগু করেছিলেন। আমরা বলেছিলাম, কংগ্রেস বলেছিল, আমাদের নেতা, বর্তমান দেশের বিরোধী দলের নেতা রাহুল গান্ধীজি বলেছিলেন এ হচ্ছে গব্বর সিং ট্যাক্স। তারপর থেকে লাগাতার ভাবে আমরা বলেছিলাম এই ট্যাক্স, প্রধানত জিএসটি, আমাদের দেশের ছোট মাঝারি শিল্প, কল কারখানা এগুলির উপর আঘাত নামিয়ে আনবে। আমাদের দেশে শ্রমজীবী দরিদ্র অংশের মানুষ, তাদের জীবনে আর্থিক সংকট ঘনিয়ে আনবে, নামিয়ে আনবে। এই জিএসটি পুনর্বিন্যাস করার দাবি আমরা করেছিলাম, অনেক ক্ষেত্রেই আমরা প্রত্যাহারের দাবি করেছিলাম, লাগাতার ভাবে করে আসছিলাম। এর জন্য আমাদেরকে বলা হতো দেশদ্রোহী, দেশবিরোধী। রাহুল গান্ধীকে বলা হতো, মোদিজি বলেছেন বারবার যে রাহুল গান্ধী শহরে নকশালদের মতো কথা বলছে, দেশের স্বার্থ উনি বিবেচনা করছেন না। যাই হোক, মোদিজি জিএসটি কাউন্সিলকে দিয়ে জিএসটির হার পুনর্বিন্যাস করেছেন। কি করেছেন না করেছেন এটা আপনারা অবগত আছেন, আমি বলে সময় নষ্ট করব না। আমি যেটা বলবো, বলেছেন একটি নবরাত্রির দিন গত সোমবার থেকে দেশবাসী উপহার পাবেন, নবযুগের সূচনা হয়েছে। স্বাধীন ভারতে ঐতিহাসিক সিদ্ধান্ত, ঐতিহাসিক ঘটনা, আর দেশের নানা প্রান্তে বিজেপি দল, সরকার, আমাদের রাজ্য সহ নানা শ্রুতিমধুর শব্দে কি করে মোদিজিকে তুষ্ট করা যায় তার গুণ গান ব্যাখ্যা করছে। আমি সেই ক্ষেত্রে শুধু বলবো যে এই জিএসটি চালুর ফলে এ সময় পুনর্বিন্যাস করার পূর্ব পর্যন্ত আমাদের
দেশের মানুষ থেকে শুষে নিয়েছে 55 লক্ষ কোটি টাকারও বেশি 17 সাল থেকে পর্যন্ত। এছাড়া এত সরকারি কোষাগারে জমা পড়েছে। এছাড়া যে আমাদের জিএসটি বিষয়ক তদন্তকারী সংস্থা, মোদির নিয়ন্ত্রিত, মোদি সরকারের নিয়ন্ত্রিত সংস্থা, কংগ্রেসের হিসাব না, ওনারা 2020 থেকে 24 সাল পর্যন্ত একটা হিসাব দিয়েছেন। সেই হিসাব হচ্ছে জালিয়াতি সংস্থা, যে জালিয়াতি সংস্থাগুলি মোদি জমানায় তৈরি হয়েছে, তারা 3.2 লক্ষ কোটি টাকা, 3.02 লক্ষ কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে জিএসটি থেকে। আমি যেটা বলেছিলাম যে পেছনে উদ্দেশ্যটা কি, আমি আরেকটা এর সাথে শুধু যুক্ত করতে চাই। নোটবন্দির কথা সকলেই জানেন। নোটবন্দির মধ্য দিয়ে বলেছিল মোদিজি যে কালো টাকা উনি তুলে নিয়ে আসবেন, কালো টাকা বাজেয়াপ্ত করবেন, সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবেন, জাল টাকা যারা ব্যবসা করে, যারা জাল টাকা ছড়ায়, তাদের কোমর ভেঙে দেবেন। বাস্তবে কি হলো জানেন? শুধু উল্লেখ করছি সংক্ষেপে, একটিও নোট বাতিল হয়নি। এর আগে, এই নোটবন্দির আগে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি, আমাদের দেশে মোদিজি কোটি কোটি জিরো অ্যাকাউন্ট চালু করেছিলেন। এতে দেখা গেছে নোটবন্দির সময়ে এই অ্যাকাউন্টে, অনেক অ্যাকাউন্টে দারিদ্র সীমারেখার নিচে বসবাসকারী মানুষের অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা পড়েছে। একটিও কালো টাকা উদ্ধারের নজির নেই। আর সন্ত্রাসবাদী কার্যকলাপ কতটা কমেছে আমি বেশি বলবো না, পুলওয়ামা আর আমাদের সর্বশেষ পেহেলগাম মধ্য দিয়ে প্রমাণিত। আরেকটা মোদিজি চমকপ্রদ ঘোষণা ছিল নগদবিহীন লেনদেন। আমরা সেই সময়ে বলেছিলাম, এর আগেও বলেছিলাম যে নগদবিহীন লেনদেন এটা চালু করেছেন, কিন্তু একে সুরক্ষার ব্যবস্থাটা এটা জ্ঞানত না অজ্ঞানত মোদিজি বা পারিষদ বর্গ বুঝে না যে এটা সুরক্ষা করতে হবে, সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি। এতে দেখা গেছে যে অর্থ লুপাট হয়ে গেছে, তার পরিমাণ তার পরিমাণ হচ্ছে 4,245 কোটি টাকা 20-21 সালে, 22-23 সালে লুপাট হয়েছে 2,553 কোটি টাকা। এই প্রকল্পগুলিতে সুবিধা প্রাপক কারা এতেই বোঝা যায়। আর জিএসটির ফলে আমি বেশি ব্যাখ্যায় যেতে চাই না, আমরা একটা প্রেস নোট তৈরি করেছি, এটা আমরা দিয়ে দেব। আমি শুধু দুটো ক্ষেত্রের কথা বলবো। একটা ক্ষেত্রে খুব গর্বের সাথে সর্বত্র প্রচার করছে, সে কি যে ঔষধ ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জিএসটি শূন্য করে দিয়েছে, আর ঔষধের যে ট্যাক্স ছিল, জিএসটি ছিল, তা কমিয়ে 5% করেছে। আমি বিশদে আছে এখানে, আমি শুধু বলবো 33টা ঔষধ যেখানে কর শূন্য করা হয়েছে। এই 33টা ঔষধ হচ্ছে বিরল রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এই সব ঔষধই আমাদের দেশে আমদানি হয় বিদেশ থেকে।
ফলে বিদেশ থেকে যে ওষুধ আমদানি করা হয় এতে জিএসটি মুকুব করলে পর বিদেশি কোম্পানিগুলি ওষুধের দাম কতটা কমাবে, কি রেহাই পাবে বিরল রোগের রোগীরা, এটা তো প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ সুপ্রিম কোর্টে একটা মামলা আছে, আমরা আগেও বলেছিলাম, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, একটা জটিল রোগের ক্ষেত্রে আমাদের দেশে বিদেশ থেকে আসা ওষুধটা, যে ওষুধটা বছরে 3 লক্ষ টাকা মূল্য পড়ে, সেই ওষুধটা পাকিস্তানে একই কোম্পানি সেই ওষুধটা সে তাদের বছরে মাত্র একজন পেশেন্টের ক্ষেত্রে 25,000 টাকা সেখানে তার মূল্য পড়ে। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। আর বাকি ওষুধের ক্ষেত্রে আমাদের প্রেস নোটে আছে, সেই জায়গায় 5% করে দিয়েছে। আর বর্তমান সময়ে মাত্র আমাদের দেশে 20টা ওষুধের দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে কেন্দ্রীয় সরকারের হাতে। বাদ বাকি ওষুধের দাম নির্ধারিত করে ওষুধ কোম্পানিগুলি। আর মোদিজি তার 11 বছরের শাসনে ওষুধের ক্ষেত্রে নিয়ম করে সরকার সিদ্ধান্ত নিয়ে দিয়েছে যে প্রতি বছর এপ্রিল মাসে ওষুধ কোম্পানিগুলি গড়ে 10% মূল্য বৃদ্ধি করতে পারবে। ফলে 5% জিএসটি হ্রাসের ফলে আমাদের যে আমরা দেশবাসী ওষুধের ক্ষেত্রে কি ছাড় পাবো, কতটা মূল্য কমবে, আপনারাই বিবেচনা করুন। আমরা তাদের কাছ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা চাইছি। এর সাথে আছে যে ওষুধ বাজারে 28 সাল পর্যন্ত তার মেয়াদ আছে, এমআরপি নির্ধারিত করা আছে, সেই ক্ষেত্রে তার কি হবে? 5% যে জিএসটি হ্রাস করে যে 5% করা হয়েছে তার কি হবে সেটা যেমন আছে। আর একটা ছোট্ট উদাহরণ, যে শিক্ষা ক্ষেত্রে সহায়তার নামে শিক্ষা সামগ্রীতে সেখানে জিএসটি 0 করে দিয়েছে। অথচ আমি আজকে এটা বলে আর অন্য উদাহরণে যাব না। শিক্ষা ম্যাটেরিয়াল, কাঁচামালের ক্ষেত্রে জিএসটি লাগু করে দিয়েছে, আর 12% জিএসটি লাগু করে দিয়েছে। ফলে 0 করে দেওয়ার ফলে যেমন রাইটিং প্যাড বা খাতা, কলম, কাঠ পেন্সিল, বই এর দাম যেটা হ্রাস পাবে, আর কাঁচামালের তার যেটা তৈরি হবে সে কাঁচামালের দাম বেড়ে যাওয়ার ফলে এই সুযোগটা কে পাবে? আর আরেকটা কথা বলে আমার উদাহরণ টেনে আমি কনক্লুড করব যে বিষয়টা নিয়ে, তার আগে শুধু উদাহরণ টানবো। যে জিএসটি চালু করার ফলে গোটা দেশে সুফল পেতে শুরু করেছে নাকি গত সোমবার থেকে। আজকে বুধবার, বাজারে যান, আগরতলার বাজারে, গ্রাম ত্রিপুরার কথা বলছি না, আগরতলার বাজারে যান, সরষের তেল আজ থেকে 2 মাস আগে যে তেলটা 160 থেকে 165 টাকা লিটারে বিক্রিত, সেই তেলটা আজকের দিনেও বিক্রি হচ্ছে 200 টাকায়। ডাল, মুসুর ডাল 2 মাস আগে 110 থেকে 15 টাকায় বিক্রি হতো, আজকের দিনে বিক্রি হচ্ছে 140 টাকায়। চিনি 48 টাকায় বিক্রি হতো, আজকে বাজারে সেটা 55 টাকায় বিক্রি হচ্ছে, কিলো প্রতি বিক্রি হচ্ছে। তো জিএসটির ফলে লাভবান কারা হচ্ছে? আমরা সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই সময়ে জিএসটি লাগুর পেছনে উদ্দেশ্যটা কি? জিএসটি লাগু করার পর মোদিজির গুণগান করা হচ্ছে, বলা হচ্ছে ঐতিহাসিক সিদ্ধান্ত। লাগুই করেছেন মোদি, এটা পুনর্বিন্যাসও করেছেন মোদি। তো কেন লাগু করেছিলেন? আর এই পুনর্বিন্যাস
এ দিয়ে আমাদের ভারতবর্ষের কি কল্যাণে লাগবে? যদি মোদির আমি ধরে নেই বিলম্বিত বোধোদয়, তাহলেও ভালো কথা, বিলম্বিত বোধোদয়। রাহুল গান্ধীর চাপে পড়ে কংগ্রেসের আন্দোলন, ইন্ডিয়া জোটের আন্দোলন, সর্বোপরি মোদী মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী ওই নীতিন গডকরি সাহেব আজ থেকে 2 মাস আগে সেখানে আপনার নাগপুরে একটা সরকারি অনুষ্ঠানে বলেছিল, ভারতবর্ষে বর্তমানে দারিদ্রতা এতটাই বৃদ্ধি পেয়েছে যে ব্রিটিশ শাসনাধীন ভারতকে তা ছাড়িয়ে গেছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের কথা বা মোদির অর্থনৈতিক মুখ্য উপদেষ্টার কথা বাদই দিলাম, তো বিলম্বিত বোধোদয় যদি হয়ে থাকে তাইলে ওই 55 লক্ষ কোটি টাকা যা আমাদের দেশের খাদ্য সামগ্রী, নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে ওই শুষে নিয়েছে, আদায় করে নিয়েছে, এ যদি বোধোদয় হয়ে থাকে তাহলে সেই টাকাটা যা আদায় করে নিয়েছে তার জনসাধারণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করুক। আমরা সাধুবাদ জানাবো। না হলে এই যে ক্ষত মোদি তৈরি করেছে, এই ক্ষতে ব্যান্ডেজ লাগিয়ে একে এই রক্তস্খলন রোখা যাবে না, মানুষকে আর ধোঁকা দেওয়া যাবে না। এর পেছনে আরেকটা উদ্দেশ্য থাকতে পারে। এই সময়ের মধ্যে একটা উদ্দেশ্য তা হচ্ছে ভারতবর্ষকে ধোঁকা দেওয়ার জন্য সামনে 3টি রাজ্যের নির্বাচন, সেই নির্বাচনটা একটা বিষয় আছে, সেই ক্ষেত্রে ধোঁকা দেওয়ার প্রশ্নটা থাকতে পারে। আরেকটা বিষয় হচ্ছে মোদির মাই ডিয়ার ফ্রেন্ড ট্রাম্প সাহেব ভারতবর্ষে যে একতরফা ভাবে যে ভারতীয় পণ্যে 50% কর আরোপ করেছে, এতে ভারতের কর্পোরেট জগতের যে ব্যবসাটা আমেরিকায় মার খাবে, এটা যাতে ভারত থেকে পুষিয়ে নেওয়া যায়, সে কর্পোরেটদের সহায়তা করার লক্ষ্যটাও পেছনে থাকতে পারে। ফলে ক্রমশ সে বিষয় উন্মোচিত হবে। আশার কথা হচ্ছে এই যে মোদিজি 11 বছরে তার যে অপকর্মগুলি, জনবিরোধী কাজগুলি, সর্বোপরি ভোট চুরি করে যে ক্ষমতা দখল করে রেখে এই সমস্ত অন্যায় ও বিচারগুলি করে যাচ্ছে, এগুলি আজকে আর আড়াল করে রাখা যাচ্ছে না। জিএসটি নিয়েও পেছনে যে উদ্দেশ্য, এ আড়াল করে রাখা যাবে না। আমরা সমস্ত কিছু ধীরে ধীরে আমরা এগুলি আপনাদের মাধ্যমে আমরা রাজ্যবাসীর সামনে উপস্থিত করব। গোটা দেশে আজকে আমাদের ওই ওয়ার্কিং কমিটির সভা হচ্ছে, গুরুত্বপূর্ণ সভা হচ্ছে পাটনাতে। সেখানে এই সময়ের আন্দোলনের রূপরেখা তৈরি হবে। প্রধান বিষয়টাই হচ্ছে এই যে তাদের চুরি আটকাতে হবে। সে চুরি আটকানোর ক্ষেত্রে প্রধান যে চুরিটা, ভোট চুরি করে ক্ষমতায় টিকে থাকা, ক্ষমতা দখল করা, সেই ভোট চুরিটায় আগে আটকাতে হবে। সেই আটকানোর যে লড়াই, সেই লড়াইকে শক্তিশালী করার সাথে সাথে এই জিএসটি সহ এই বিষয়গুলি যে আর্থিক প্রতারণা গোটা দেশে যে করছে, এটাই যে এর পেছনে যে একটা বদ উদ্দেশ্য কাজ করছে, সার্বিকভাবে মানুষের কল্যাণে এই যে আসবে না, মানুষের কল্যাণে যাতে আসে তার জন্য জনমত তৈরি করা, সৃষ্টি করা, চাপ সৃষ্টির লক্ষ্যে আমরা আমাদের রাজ্য এর প্রচারের ওই ভোট চুরি রোখার যে আন্দোলন, এর সাথে সাথে এই জাতীয় কর্মসূচিগুলির প্রচারের মধ্য দিয়ে জনমত তৈরি করে, ঐক্যবদ্ধ করে বিজেপির অপশাসনের হাত থেকে রাজ্যবাসী এবং দেশবাসীকে আমরা যে উদ্ধারের যে সংকল্প, সেই সংকল্পে আমরা এগিয়ে যাব। আমি একথা বলি শেষ করব, মোদিজি 11 বছরে প্রমাণ করে দিয়েছে যে মোদিজি মাত্র দেশের 1% মানুষের প্রধানমন্ত্রী হয়তো হতে পেরেছেন, কিন্তু গোটা ভারতবাসীর প্রধানমন্ত্রী উনি হতে পারেননি, হতে পারবেনও না। এই হচ্ছে মুদ্রা কথা। এই বোধ নিয়েই আমরা
দেশবাসীর সাথে সাথে রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ করব এই জনবিরোধী দেশ বিরোধী সরকারের হাত থেকে দেশ এবং রাজ্যটাকে রক্ষা করার জন্য। যুক্ত করবেন কিছু করার আছে? সারা রাজ্যে কর্মচারীদের একটা আশা ছিল, যেহেতু পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে এবং 31শে অক্টোবরের মধ্যে রাজ্য সরকারকে তার কমিটেড এক্সপেন্ডিচারের যে হিসেব, সেই হিসেবটাকে অর্থ কমিশনকে দিতে হবে। তাই অন্ততপক্ষে যে ডিএ বা ডিআর, পেনশনারদের হচ্ছে ডিআর, যেটা 22% যেটা বকেয়া রয়ে গেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা এখন পাচ্ছেন 58%, আর 55% আমাদের এখানে তারা পাচ্ছিলেন 33%। তো এই যে বকেয়া ডিএটা, সেই বকেয়া ডিএটা অন্তত রাজ্য সরকারের জন্য কমিয়ে আনেন। এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে যতদূর সম্ভব সেই বকেয়ার যে বকেয়ার ব্যাপারটাকে কমিয়ে আনা হবে। কিন্তু অত্যন্ত অবাক করার বিষয়, গতকাল বিধানসভার অধিবেশন শেষ হওয়ার প্রাক্কালে রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের কর্মচারীদের জন্য এবং অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা ও 3% ডিআর ঘোষণা করলেন, যেটা অনেকটা ভিক্ষের সমতুল। এটা যেন এই শারদ উৎসবের প্রাক্কালে রাজ্যের কর্মচারীদের এবং পেনশনারদের ভিক্ষে দেওয়া হলো রাজ্য সরকারের তরফে। এবং এর ফলে আগামী 31শে অক্টোবরের মধ্যে বোঝাই যাচ্ছে রাজ্যের কর্মচারীরা আর কোনো ডিএ পাবেন না, যার ফলে রাজ্যের কর্মচারীরা কিন্তু একটা বিশাল ক্ষতির সম্মুখীন হবেন। কারণ অর্থ কমিশনের কতগুলো নিয়ম নীতি রয়েছে। অর্থ কমিশন সাধারণত রাজ্যগুলোর জন্য যে অর্থ বরাদ্দ করে থাকে নন প্লেন খাতে, সেটা পূর্ববর্তী অর্থ কমিশনের শেষ যে অর্থবর্ষ, বর্তমানে যে শেষ অর্থবর্ষ চলছে, এটা 26 মার্চ অবধি থাকবে। এই পর্যন্ত বিশেষ করে 25 এপ্রিল থেকে 26 মার্চ পর্যন্ত এই পিরিয়ডে রাজ্য সরকার কর্মচারীদের জন্য, পেনশনারদের জন্য যে খরচ করবেন বা উন্নয়নমূলক যে খরচ করবেন, তার উপর ভিত্তি করেই কিন্তু এটাকে বেজিয়ার ধরে, তার উপর ভিত্তি করে পরবর্তী 5 বছরের জন্য অর্থ প্রদান করা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গত এই যে অর্থবর্ষটা, যে অর্থবর্ষের কথা বললাম আমি, 25 এপ্রিল থেকে শুরু করে 26 মার্চ পর্যন্ত, 26 মার্চ অব্দি আর দিয়ে দেওয়া হবে না আমরা ধরে নিতে পারি। সেই ক্ষেত্রে মাত্র 6% দিয়ে, অর্থাৎ মহার্ঘ ভাতা, এবং 6% মহার্ঘ রিলিফ পেয়েছেন রাজ্যের পেনশনাররা। সুতরাং আগামী দিনে যখন অর্থ কমিশন তাদের যে বরাদ্দ যেটা দেবে রাজ্যকে, সেই ক্ষেত্রে কিন্তু রাজ্যের কর্মচারীদের বিশালভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপার রয়েছে। এবং এটা আমাদের মনে করিয়ে দিচ্ছে ত্রয়োদশ অর্থ কমিশনের বরাদ্দের কথা। ত্রয়োদশ অর্থ কমিশন যখন বরাদ্দ দিতে গিয়েছিল, সেই ক্ষেত্রেও কিন্তু তখনকার রাজ্য বামফ্রন্ট সরকার একই ভুল করেছিল এবং একই ভুলের খেসারত দিতে গিয়ে প্রচুর টাকা কিন্তু তখন কর্মচারীর কাছে কম পেয়েছিল ত্রয়োদশ অর্থ কমিশনের কাছ থেকে। এবং তখন তারা গলা ফাটিয়ে চিৎকার করেছিল যে কেন্দ্রীয় সরকার তাদেরকে 10,300 কোটি টাকা কম দিয়েছে। আসলে কিন্তু কম দেয়নি। অর্থ কমিশন যে নিয়ম নীতি মেনে যে টাকা দিয়ে থাকে, তার উপর ভিত্তি করে টাকা দিয়েছে। শেষ যে অর্থবর্ষে, অর্থাৎ দ্বাদশ অর্থ কমিশনের শেষ অর্থবর্ষে যে টাকা খরচ করেছিল, সেটাকে বেইজিয়ার ধরে তার উপর ভিত্তি করে কিন্তু তখন অর্থ বরাদ্দ করা হয়েছে। এবং এইটা বর্তমান যে সরকার, এই বর্তমান সরকারের যারা কর্ণধার যারা রয়েছেন, তারা কিন্তু ভালোভাবেই জানেন যে অর্থ কমিশন কোন ফর্মুলাতে রাজ্যগুলোকে টাকা দিয়ে থাকে। কিন্তু তার জানা সত্ত্বেও কিন্তু তারা অর্থ সংকটের দোহাই দিয়ে মাত্র 3% মহার্ঘ ভাতা তারা মঞ্জুর করলেন। বাম আমলেও মানে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলা হতো, এখন তো তারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলতে পারছেন না। তারা বলছেন না যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। তো কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার টাকা আনলেই পারেন তারা। এখন তো ডাবল ইঞ্জিন নয়, ট্রিপল ইঞ্জিনের সরকার চলছে। কারণ রাজ্য সরকারও বিজেপি পরিচালিত, কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত, আমাদের রাজ্যের এডিসি বিজেপি পরিচালিত। সুতরাং এখানে তো টাকার কোনো অভাব নেই।
টাকা তো আর টাকা চাইলেই তো টাকা পাওয়া যায়। সুতরাং কারণ এটাই কিন্তু তাদের কথা ছিল একসময়, বিজেপির সরকার আসার আগে বলেছিল যে রাজ্য এবং কেন্দ্রে যদি একই দলের শাসন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অর্থের অভাব হওয়ার কোনো কারণ নেই। কিন্তু দেখা গেছে অদ্ভুতভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু অর্থের অভাবের কথা জানিয়ে কিন্তু তিনি রাজ্যের কর্মচারীদের জন্য মাত্র 3% মহার্ঘ ভাতা মঞ্জুর করছেন। এই মহার্ঘ ভাতাকে আমরা আসলে ভিক্ষা মনে করছি। এটা কর্মচারীদের তিনি বলছেন পূজা উপহার, এটা উপহার নয়, পূজাতে উনি ভিক্ষে দিলেন রাজ্যের কর্মচারীদের এবং পেনশনারদের। আমরা রাজ্য সরকারের এই যে 3% দিয়ে ঘোষণা তার তীব্র প্রতিবাদ করছি এবং আগামী দিনে যে কর্মচারীরা এবং পেনশনারদের যে ক্ষতিগ্রস্ত হবেন তার জন্য আমরা সম্পূর্ণরূপে রাজ্য সরকারকে দায়ী করছি।